সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেহেন্দি বাই মিমির উদ্যোক্তা তানজিলা আক্তার মিমি। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপু, উদ্যোক্তা হিসেবে তো এখন খুব চ্যালেঞ্জিং একটা সময়, তো এই যে উদ্যোক্তা হিসেবে যে জার্নিটা, পথ চলাটা, সেটা শুরুটা হয়েছিল কিভাবে? 2019 সালে আপু আমার এটা একদম ঘরোয়াভাবেই সবটা শুরু। পড়ালেখার পাশাপাশি ভাবছিলাম কিছু একটা করা উচিত। সেই সময় ফেসবুকে একজনের দেখলাম লাইভে উনি মেহেদি পড়াচ্ছিলেন, সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট আসছিল। তো ওইটা দেখেই ভাবলাম যে যেহেতু আমিও ছোট থেকে আর কি টুকটাক মেহেদি পড়তে পারতাম বা পড়াইতে পারতাম, তো ভাবলাম যে এটাকে একটা ভালো লাগা থেকে ভালো একটা প্রফেশনের দিকে নেওয়ার জন্য। তো তখন থেকেই চেষ্টা, অ্যান্ড তারপরে ছোট থেকে একদম আল্লাহর রহমতে আজকে এই প্রতিষ্ঠানে পর্যায়ে আসা। আচ্ছা, সবার রিভিউ কেমন আসছে, সবার ভালোবাসা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আপু, সবার ভালোবাসাতেই এত অল্প সময়ের মধ্যেও খুব দ্রুত এটা অগ্রগতি হয়েছে। সব ক্ষেত্রেই তো দেখা যায় 1% হইলেও নেগেটিভ একটা থাকে, বাট আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেহেদি বাই মিমির কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হয়ে থাকে? এটা আপু আমাদের মেইনলি অর্গ্যানিক মেহেদি, যেটা সম্পূর্ণ অর্গ্যানিক ন্যাচারাল একটা প্রোডাক্ট দিয়ে বানানো। এখানে কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, যার কারণে আমরা অবশ্য আমাদের কাজগুলো লাইভে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমেও দেখিয়ে থাকি। এখানে আপনার মেহেদি গুঁড়া থেকে শুরু করে লেবুর রস, চিনি, এসেনশিয়াল অয়েল দিয়ে মেহেদিগুলো বানানো হয়। সো এই যে এই আইডিয়াটা, আমরা তো যারা বাঙালি রয়েছেন তারা কিন্তু যদি বলি মেহেদির জায়গা থেকে কাবেরি মেহেদিটা খুব পছন্দ করি, এবং অর্গানিক মেহেদির যে প্রচলনটা শুরু হয় তখন কিন্তু মানুষ অতটা আসলে নোন ছিল না যে অর্গানিকটা আসলে কি। এবং অর্গানিক মেহেদির আরেকটা যেটা ফর্ম রয়েছে সেটা হচ্ছে খুব আস্তে করে কালার হয়, একটু টাইম লাগে। সো সবাই একটু চায় একটু ডার্ক কালার, একটু তাড়াতাড়ি চটজলদি কালার, সো এই কারণে কিন্তু কাবেরির প্রতি আসক্ততা থাকে। কিন্তু কাবেরি মেহেদিগুলোতে যে প্রবলেমটা হয় আপু, যে যখন উঠে যায় এই সময় একটা এক্সট্রা আবরণের মতো করে উঠে যায়, যেটার কারণে আমরা অনেকেই মেহেদিটা এটা পড়তে চায় না। তো সেই ক্ষেত্রেই অর্গ্যানিক মেহেদিটা অনেক বেশি পপুলার এটার জন্যই যে এটা একদম গাছে পাতা মেহেদির মতো আস্তে আস্তে ধীরে ধীরে কালারটা মিশে যাবে, কোনো এক্সট্রা প্রলেপ বা চামড়ার মতো করে ওঠে না, যার কারণে এই মেহেদিটা এখন সব থেকে বেশি জনপ্রিয়। এটার কালার তো অবশ্যই অন্যান্য মেহেদির তুলনায় অনেক ভালো আসে, বিশেষ করে এটা একদম সেফ আর আমাদের স্কিনের জন্য কোনো হার্মফুল কিছু না, যার কারণে আমরা এবার বিএসটি অনুমোদনটাও পেয়েছি আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার একটি বিষয়। সো এই যে সকলে কাস্টমারের কাছে যে অর্গানিক মেহেদির একটা চাহিদা, প্লাস আপনি ভালো মেহেদি প্রোভাইড করছেন, সব কিছু মিলিয়ে কাস্টমারের কথা চিন্তা করেই এখন তো নতুনত্ব একটু মানুষ চায়। এখন কিন্তু ডিজাইনের ক্ষেত্রে, মেহেদির ডিজাইনের ক্ষেত্রে একটু নতুনত্ব চায়। ঈদের সময় দেখা গেছে অনেকে ব্রাইডাল মেহেদি দেয়, আবার অনেকে খুব সিম্পল পছন্দ করেন। এই সব কিছু মিলিয়ে এইবার যে ঈদটা গেল, ঈদে কেমন সাড়া পেয়েছেন, কেমন ব্যস্ততা ছিল? আলহামদুলিল্লাহ আপু, আমাদের দেখা যায় এত বেশি রেসপন্স থাকে যে আমরা সবাইকে সার্ভিসটা দিতেও পারি না প্রপারভাবে, তারপরেও চেষ্টা করি। তবে দিন দিন অর্গ্যানিক মেহেদির পাশাপাশি মেহেদি নিয়ে কাজ করাটা অনেক বেশি পপুলার। প্লাস আগে এতটা মানুষ মেহেদিটা পছন্দ করতো, বাট ডিজাইনার কাছ থেকে মেহেদি পরাটা এতটা প্রচলন ছিল না, যেটা দিন দিন অনেক বেশি বাড়ছে, যার কারণে আমাদের মেহেদি আর্টিস্টদের সংখ্যাও বাড়ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আচ্ছা, একটা ব্যবসা শুরু করার সময় কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, এবং আপনার স্টার্টিং করার পরেও কিন্তু অনেক প্রবলেম কিন্তু আমাদের ফেস করে যেতে হয়। স্পেশালি যদি বলি নারীদের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট, ফ্যামিলির সাপোর্টটাও প্রয়োজন হয়, ফ্যামিলি সামলানো, সব কিছু মিলিয়ে বাধাগুলো কেমন ছিল আপনার লাইফে, আপনি কিভাবে কাটিয়েছেন সেগুলো? প্রথমত আপু, অর্গ্যানিক মেহেদিটা এতটা জনপ্রিয় ছিল না যখন আমি 7 বছর আগে এটা শুরু করি। তো সবাইকে আগে আমাকে এটাকে পরিচয় করে দিতে হয়েছে, যেমন এই মেহেদিটা সবসময় ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয়, কিন্তু মেহেদি জিনিসটা ডিপ ফ্রিজে আবার রাখতে হয়, প্লাস এতটা সময় যাবৎ হাতে রাখার পর এটা, যেমন আমাদের মেহেদিটা কখনো ইনস্ট্যান্ট কালার দেয় না, এটা আপনাকে অবশ্যই সারাটা রাত রাখতে হবে বা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রাখার পরে এটা ধীরে ধীরে কালারটা আসে। তো মানুষের কাছে আগে আমাকে এটা ভালো করে পরিচয় করে দিতে হয়েছে, যেটা জন্য বেশ অনেকটা সময় লেগেছে। তবে আমাদের মেয়ে হিসাবে সব থেকে বেশি যেটা একটা নিরাপত্তাটা, যে সন্ধ্যার পরে বাহিরে কাজ করা, ফ্যামিলি থেকে সবাই একটা ভয় তো থাকেই।
তো এই বিষয়টা নিয়ে একটু প্রবলেম এখনও ফেস করতে হয়, তবে যুগটা অনেক আধুনিক হয়েছে, আগের থেকে সিকিউরিটি ব্যবস্থাও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ চলছে সব কিছু। আপনি অনেক নারীকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন, সেই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমি শুরু থেকেই আপু চাইতাম যে আমি জবে না যে একটা বিজনেস করব, যেখানে আমার নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সে চিন্তাটা থেকে এখানে আসা। এখনও অনেক ইচ্ছা আছে যে আমার মেহেদিটাকে পুরা শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাহিরে আমি এটা আরও পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব, যেখানে বাংলাদেশে তৈরি একটা পণ্য পুরো বিশ্বে প্রচলিত থাকবে বা সেখানেও এটা চলবে, এটার জন্য। খুব ভালো। ফ্যামিলি থেকে কতটা সাপোর্টিভ ছিল এবং সবচেয়ে বেশি সাপোর্ট আপনাকে কে দিয়েছেন? আমার হাজব্যান্ড আপু, শুরু থেকেই ওর সাপোর্টের কারণেই দেখা যায় হাজব্যান্ড যখন সাপোর্টটা করে পুরো ফ্যামিলি তখন এমনি না চাইলেও তখন সাপোর্টটা চলে আসে। আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলি থেকে খুব বেশি প্রবলেম ফেস করি না, বাট অর্গ্যানিক মেহেদি বা মেহেদি নিয়েও যে একটা প্রফেশন হইতে পারে এটা আমাদের দেশে অতটা প্রচলিত ছিল না বা এখনও খুব বেশি না। তো সবাইকে আগে আমাকে একটু বোঝাইতে হয়েছে যে না, এটা নিয়েও প্রফেশন হইতে পারে। তো তবে প্রথম থেকে তারা একটু নারাজ থাকলেও মেনে গেছিল, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আপনার অফলাইন অনলাইন পেজ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন, অফলাইনে কিভাবে কাজ করছেন এবং অনলাইনে পেজ থেকে কিভাবে কাজগুলো পরিচালনা করছেন? আমাদের 300+ এমপ্লয়ি, যাদের মধ্যে কিছু সংখ্যক শুধু ওনারা আছেন মডারেটর হিসাবে, যে সবাইকে রিপ্লাই করা, কিছু সংখ্যক আছেন ওনারা শুধু মেহেদিটা বানায়, কিছু সংখ্যক তারা মেহেদি কোন বানাচ্ছে, কেউ মেহেদি ফিল করছে, তারপর সেটা কেউ আমাদের একটা টিম আছে যারা শুধু সেগুলো পার্সেল রেডি করে কাস্টমারের কাছে পাঠাচ্ছে। এভাবে একটা সিরিয়াল মেনটেন করে কাজগুলো করা হয়। আচ্ছা, এছাড়া যদি বলি আমরা পেজের কথা, মেহেদি পেজের কথা বলি, এখন তো অনেক পেজ তৈরি হয়েছে এবং ছোট ছোট জায়গা থেকে কিন্তু উদ্যোক্তারা তৈরি হচ্ছেন এবং তারা তাদের সাহসের জায়গা থেকে খুব ভালো করছেন মেহেদি সেক্টরে। সো এখানে তো একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে, নিজের জায়গাটা আরেকটু অবস্থানটা পাকাপোক্ত করার জন্য, এবং অনলাইনে অনেক পেজ রয়েছে যেখানে সার্চ করলে অনেক নোনগুলো আগে চলে আসে, তো এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। সব কিছু মিলিয়ে নিজের জায়গাটা কিভাবে আপনারা ব্যালেন্স করছেন যাতে করে কাস্টমাররা আপনাকে খুব ভালোভাবে নোন করতে পারে? অনেস্টি প্লাস ক্রিয়েটিভিটি থাকলে একটা প্রতিষ্ঠান বলেন বা একটা ব্যক্তির জন্য কাজটা ইজি হয়ে যায়। আমি শুধু মনেই করি যে ক্রিয়েটিভিটিটা থাকতে হবে আর অনেস্টিটা থাকতে হবে। যে যত বেশি ক্রিয়েটিভ থাকবে, ক্রিয়েটিভভাবে একটা সিম্পল প্রোডাক্টকে কেউ যদি একটু ক্রিয়েটিভভাবে প্রেজেন্ট করে তখন সেটা সবার মাঝে একটা গ্রহণযোগ্যতা চলে আসে। তো সেই দিক থেকে যদি কেউ অনেস্ট থেকে ক্রিয়েটিভিটিকে কাজে লাগায়, হার্ডওয়ার্কটা করে, তার জন্য বিষয়টি ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। জি অবশ্যই। এই যে নারীদের জন্য আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, একটা উদ্যোগ নিয়েছেন, নিজের পাশাপাশি আপনি অন্য নারীদের কথাও চিন্তা করছেন, তো তাদের এই সফলতা বা তাদের এই যে কাজের যে যাত্রাটা, আপনার চোখের শান্তি, দেখার শান্তি এবং সেই সাথে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মনের একটা শান্তি, সব শান্তির জায়গা থেকে প্রাপ্তির জায়গাটা আপনার জীবনে কতটুকু? যখন কেউ এসে বলে যে আপু এখন আমার পড়ালেখার খরচটা আমাকে আর ফ্যামিলি থেকে নিতে হচ্ছে না, আমি আমার মতো করে চলতে পারছি, আমার পড়ার খরচের পাশাপাশি আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি নিতে পারছি, ওই মোমেন্টটা আসলে আমার কাছে মনে হয় যে আমাকে আরও কাজ করতে হবে যেন আমি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তো এটা আসলে বলে বোঝানোর মতো না, কিন্তু যখন এই ছোট ছোট কাহিনীগুলো, যেমন অনেকেই আমাকে এসে বলে যে আপু কখনো নিজের ইনকামে নিজে গহনা বানাবো, সে হোক ছোট একটা কানের দুল থেকে শুরু করে আংটি, তো তারা যখন বানায় আমাকে দেখায় যে আপু দেখো এটা না আমি আমার ইনকামে করেছি, বা এই প্রথম আমি কোরবানি দিতে পেরেছি আপু নিজের ইনকামে, এই গল্পগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে আমি আরও অনেক কাজ করি যেন আরও বড় প্রতিষ্ঠান হিসাবে আর অনেক মানুষকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আসলে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তখন আরো ইন্সপায়ার হওয়া যায় কাজের জায়গা থেকে। আচ্ছা, জীবনে প্রথম কখন মেহেদি দিয়েছিলেন, মনে আছে কিনা সে সময়টা, যে মেহেদি দেওয়ার পর মনে হচ্ছে যে না আমি তো ভালোই মেহেদি দেই? না, এমনটাও আসলেভাবে মনে নাই, তবে ছোট থেকেই দেখা যেত আমার কাছে আশেপাশে অনেক বাসা থেকে ছোট ছোট পিচ্চিরা এসে বলতো যে আপু তোমার কাছে মেহেদি পরবো। যখন দেখতাম অন্য কারো কাছে চাইলে সে মেহেদি পরতে পারতো, কিন্তু তারপর আমার কাছে দেওয়ার জন্যই সে সিরিয়াল মেনটেন করে বসে আছে, তো তখন বুঝতাম যে আচ্ছা আমার কাজটা হয়তো একটু হলেও তাদের থেকে আলাদা, যার কারণেই তারা পছন্দ করে হইলেও অপেক্ষা করছে। তো তখন থেকেই বুঝতাম যে আচ্ছা এই জিনিসটা আমি একটু ভালো পারি। আচ্ছা, দিন শেষে কি নিজের দেওয়া হয়?
নিজের দেওয়া হয়, আগে তো নিজের পছন্দ থেকে আর কি, ভালো লাগা থেকেই দিতাম, বাট এখন প্রফেশনে আসার পরে আসলে এটার প্রতি আর অতটা আগের মতো ফ্যাসিনেশনটা কাজ করে না। তবে মার্কেটিং পারপাসে তো সবসময় দিতেই হয় নিজেকে। আচ্ছা, অর্গানিক মেহেদির ক্ষেত্রে যে একটু রুলসগুলো একটু মেনটেন করা উচিত, আসলে কতক্ষণ রাখা উচিত এবং মেহেদির কালারটা আরও গাঢ় করার জন্য কি কি করা প্রয়োজন, একটু যদি আমাদেরকে সেই হিসেবে গাইড করতেন। যেহেতু অর্গানিক মেহেদিটা একদমই ন্যাচারাল, কোনো কেমিক্যাল নাই, তাই সেই হিসাবে এই মেহেদিটা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সবসময় সংরক্ষণ করতে হয়। মেহেদিটা অবশ্যই মিনিমাম 4 থেকে 5 ঘন্টা হাতে রাখতে হবে। আর প্রথম দিনটাতে আমরা সাজেস্ট করে থাকি যে অজুর পানি ছাড়া আর কোনো পানি যেন না ব্যবহার করে, কারণ যেহেতু কোনো কেমিক্যাল নাই তাই এই কালারটা আসতে কিছুটা সময় লাগে। অনেকে দেখা গেছে যে লবঙ্গ পাতিলে পুড়িয়ে বা তাওয়াতে পুড়িয়ে সেই ভাবটা হাতে নিতে থাকেন, তো এটার ক্ষেত্রে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, এটা আসলে কার্যকরী একটা, বাট তারপরও আমার কাছে এটা একটু রিস্কি লাগে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মেহেদিটা যদি ভালো হয় বা ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয় সেক্ষেত্রে এটা এতটাও জরুরি না, তবে কেউ চাইলে নিতে পারে সাবধানতা অবলম্বন করে। আগামীতে নিজের স্বপ্নগুলো যেগুলো আপনি বাস্তবায়ন করছেন এবং আরও কিছু স্বপ্ন নিয়ে আপনি ভাবেন অবসর সময়ে, সেগুলো নিয়ে কি কি পরিকল্পনা আছে এবং নিজেকে আসলে কোন জায়গাটাকে দেখতে চাইবেন? এবারই প্রথম আমি দেশের বাহিরে কিছু সংখ্যক দেশে আমাদের মেহেদিটা আমি পাঠাতে পেরেছিলাম ঈদের সময়টাতে, কিন্তু দিন দিন আমি দেখছি আমাদের মেহেদির প্রচুর চাহিদা, দেশের বাহির থেকেও আমি পাচ্ছি রেসপন্স। তো ইচ্ছা আছে যে এটা যেন একটা সময় যে যে দেশগুলোতে আমাদের মেহেদি চাহিদাটা আছে সব জায়গাতে যেন পৌঁছায় দিতে পারি, আর মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট হিসাবে আমি সেখানে আর কি নামটা প্রচার করতে চাই। বাংলাদেশকে সবসময় ভালোভাবে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার চলে আসে এখানে। চমৎকার লেগেছে আপু কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং প্লাস আপনার বিজনেসের জন্য ভালো কিছু হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সব সময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।